সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো। দেশের তথা বিশ্বের এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আমরা একত্রিত হয়েছি অনলাইনে ভার্চুয়াল ক্লাসে। তো তোমরা স্ক্রিনে একটি চিত্র দেখতে পাচ্ছ। একটু চিন্তা করো, চিত্রটা কিসের? কিসের উপর ক্লাস হতে পারে? যা ভেবেছ নিজের মনে রেখে দাও। স্বাগতম। আমি মোহাম্মদ ওবায়দুল হক, সহকারী অধ্যাপক রসায়ন, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর। পাঠ পরিচিতি। আমাদের একাদশ দ্বাদশ শ্রেণী, রসায়ন প্রথম পত্র, রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায়। আজকের বিষয়বস্তু রাসায়নিক পরিবর্তন ও সবুজ রসায়ন, রাসায়নিক বিক্রিয়া এবং সবুজ রসায়ন। তো কথা না বাড়িয়ে আমরা পাঠে চলে যাই। তার আগে একটু ফর্মালিটি। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবে তা হলো সবুজ রসায়ন কী এবং এর প্রয়োজনীয়তা কী তা ব্যাখ্যা করতে পারবে। সবুজ রসায়নের মূলনীতিসমূহ বর্ণনা করতে পারবে, এটা পারবে। যাই হোক, গ্রিন কেমিস্ট্রি আমাদের মাথায় রাখতে হবে। গ্রিন কেমিস্ট্রি ইজ অ্যাবাউট ওয়েস্ট ম্যাটেরিয়াল, হ্যাজার্ড, রিস্ক, এনার্জি কস্ট। অর্থাৎ আমরা আলোচনা করতে যাচ্ছি গ্রিন কেমিস্ট্রি। তোমরা হয়তো ধারণা করে ফেলছো অনেকে। তো যাই হোক, গ্রিন কেমিস্ট্রি আমাদের যে বিষয়গুলোর উপর, সেটা হলো ওয়েস্ট ম্যাটেরিয়াল, বর্জ্য পদার্থ, হ্যাজার্ড শব্দটা দ্বারা আমরা যেটা বুঝি সেটা হলো বিরক্তিকর, ক্ষতিকর। রিস্ক হলো ঝুঁকি। এনার্জি, শক্তি বোঝো তোমরা। কস্ট হলো মূল্য। এনার্জি কস্ট, শক্তির মূল্য যেটা, সেটা এগুলোকে রিডিউসিং করা, অর্থাৎ ওয়েস্ট মেটেরিয়াল রিডিউস করা যাতে আমাদের বর্জ্য পদার্থ কম হয়, বিরক্তিকর বা ক্ষতিকর পদার্থ যেন না হয়, ঝুঁকি যেন কমে যায়, আমাদের শক্তির মূল্য অর্থাৎ শক্তি ব্যয় যেন কম হয়। এটাই হলো আমাদের গ্রিন কেমিস্ট্রির সার কথা। তো আমরা সবুজ রসায়ন কি একটু ডেফিনিশনটা দেখে নেই। ডেফিনিশন তোমরা বিভিন্ন বইয়ে বিভিন্ন ডেফিনিশন পাবা। এই ডেফিনিশনগুলো আসলে মূল বিষয়টা একই, শুধু ভাষাগত কিছু পার্থক্য থাকতে পারে। তো মূল বিষয়টা ঠিক রেখে তোমরা যে কোনো ডেফিনিশন ব্যবহার করতে পারো। সবুজ রসায়ন বলতে আমরা সেই রসায়নকে বুঝি যেখানে ক্ষতিকর পদার্থের উৎপাদন এবং ব্যবহার হ্রাসকরণ অথবা বর্জনের উদ্দেশ্যে রাসায়নিক উৎপাদ ও রাসায়নিক প্রক্রিয়ার আবিষ্কার, ডিজাইন এবং প্রয়োগ করা হয়। সবুজ রসায়নের উদ্দেশ্য: পরিবেশ দূষণ রোধকরণ। 2, রসায়ন শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাকরণ। রসায়ন শ্রমিক বলতে রসায়ন ল্যাব, রসায়ন ইন্ডাস্ট্রি ইত্যাদিতে যারা কাজ করে থাকেন তাদেরকে রসায়ন শ্রমিক হিসেবে আমরা অভিহিত করব। 3, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাকরণ। ভোক্তা বলতে যারা এটা গ্রহণ করবে, ব্যবহার করবে তাদেরকে বুঝি। 4, অর্থনৈতিক সাশ্রয়। সবুজ রসায়ন এর মূলে যেটা আছে সেটা হলো সবুজ সংশ্লেষণ, গ্রিন সিনথেসিস। এই গ্রিন সিনথেসিসকে আমরা এভাবে একটা চিত্রায়িত করতে পারি। এই চিত্রে আমরা দেখছি টপে আছে, সবার উপরে আছে সেটা হলো ওয়েস্ট প্রিভেনশন। ওয়েস্ট বর্জ্য, প্রিভেনশন হলো প্রতিরোধকরণ, অর্থাৎ বর্জ্য পদার্থ যাতে উৎপন্ন না হতে পারে এটা প্রতিরোধ করাটাই হলো ওয়েস্ট প্রিভেনশনের মূল কথা। দ্বিতীয় কথা আসছে
অ্যাটম ইকোনমি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা টার্ম সবুজ রসায়নে, অ্যাটম ইকোনমি। এই অ্যাটম ইকোনমি বাংলায় যেটা আমরা বলি পরমাণু অর্থনীতি। এই পরমাণু অর্থনীতি কি, এটা নিয়ে ডিটেলস আমরা একটু পরে আলোচনা করব। তবে এতটুকু এখানে বলে রাখি, সেটা হলো গ্রিন সিনথেসিস তথা গ্রিন কেমিস্ট্রিতে অ্যাটম ইকোনমি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অ্যাটম ইকোনমি যত ভালো হবে, সেই সিনথেসিস বা সেই গ্রিন কেমিস্ট্রি তত ভালো মানে হিসেবেই আমরা ধরে নিই। লেস হ্যাজার্ডাস সিনথেসিস, অর্থাৎ আমাদের যে সিনথেসিসটা হবে এটা লেস হ্যাজার্ডাস। হ্যাজার্ডাস দ্যাট ইজ ক্ষতিকর বা এটা বিরক্তিকর কম হবে। সেফ কেমিক্যাল ডিজাইন, যে আমরা কেমিক্যাল ডিজাইনের মাধ্যমে কাজটা করব, সেই কেমিক্যাল ডিজাইনটা সেফ বা নিরাপদ হবে। বিনাইন সলভেন্ট অ্যান্ড অক্সিলারিস, বিনাইন শব্দটা এর বিপরীত শব্দটা হলো মেলিগন্যান্ট। তোমরা নাম শুনে থাকবে মেলিগন্যান্ট ডায়াবেটিস, মেলিগন্যান্ট টিউমার ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করি। অনুরূপভাবে এর বিপরীত শব্দ হলো বিনাইন টিউমার, বিনাইন ডায়াবেটিস ইত্যাদি। অর্থাৎ বিনাইন টিউমার হলো সেই টিউমারগুলো যেগুলো খুব কম নিরীহ টাইপের, সেভাবেই বিনাইন সলভেন্ট, যে সলভেন্টটা নিরীহ অর্থাৎ ক্ষতিকর নয়, সেগুলোকে বলি আমরা বিনাইন সলভেন্টস অ্যান্ড অক্সিলারিস, হলো সাহায্যকারী যে পদার্থগুলো আমরা ব্যবহার করব সিনথেসিসে সেগুলো। এনার্জি এফিসিয়েন্সি, এই এনার্জি এফিসিয়েন্সি হলো শক্তি দক্ষতা, অর্থাৎ কম শক্তি ব্যয় করে আমরা কিভাবে বেশি উৎপাদন পেতে পারি, এটাকে বলা হচ্ছে এনার্জি এফিসিয়েন্সি। তারপর সে রিনিউয়েবল ফিডস্টক, এই রিনিউয়েবল ফিডস্টক দ্যাট ইজ হলো নবায়নযোগ্য কাঁচামাল, যে কাঁচামালগুলো আমরা তৈরি করতে পারবো, সহজে নবায়ন করতে পারবো, নতুনভাবে তৈরি করা যাবে, পার্মানেন্টলি অপচয় হবে না, সেটাকে বলছি আমরা নবায়নযোগ্য ফিডস্টকস। তারপর রিডিউসড ইউজ অফ ডেরিভেটিভস, এই ডেরিভেটিভস শব্দটা তোমরা প্রায় পাবো, বিশেষ করে জৈব রসায়ন যখন পড়বা তখন ক্লিয়ার আসবে। ডেরিভেটিভ হলো কোনো একটা যৌগ থেকে অন্য যে যৌগগুলো উৎপন্ন করা হয় তাদেরকে বলা হয় ডেরিভেটিভ। এই রিডিউসড ইউজ অফ ডেরিভেটিভের ইউজ কমাতে হবে, অর্থাৎ কোনো একটা যৌগ সংশ্লেষণ করতে গিয়ে তার ডেরিভেটিভস যেন পাশাপাশি উৎপন্ন না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং এটার ইউজ কমাতে হবে। ক্যাটালাইসিস হলো আমাদের প্রভাবক, এই প্রভাবকের ব্যবহার করলে আমাদের বিক্রিয়া তাড়াতাড়ি সংগঠিত হয়, সময় বাঁচে, শক্তি বাঁচে, অর্থনৈতিক সাশ্রয় হয়। তারপর ডিজাইন ফর ডিগ্রেডেশন, এই ডিজাইন ফর ডিগ্রেডেশনটা পরিবেশ রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ ডিগ্রেডেশন হলো কোনো কিছু পচে মিশে যাওয়া, পরিবেশের সাথে সহজে মিশে যাওয়া, সেটা বলে ডিগ্রেডেশন। ক্ষুদ্রাংশকরণ আমরা বলি, অর্থাৎ আমরা যে পদার্থগুলো এখানে সিনথেসিস করব, উৎপন্ন করবো, সেগুলো যেন সহজে পরিবেশের সাথে ব্যবহারের পর সহজে মিশে যেতে পারে, এই ধরনের একটা আমাদের ডিজাইন বা পরিকল্পনা করতে হবে। তারপর রিয়েল টাইম অ্যানালাইসিস, এই টার্মটা উচ্চতর শ্রেণীতে আলোচনার বিষয়, বিশেষ করে অ্যানালাইসিসের ক্ষেত্রে। এই রিয়েল টাইম হলো আমরা যখন কোনো কিছু অ্যানালাইসিস বা বিশ্লেষণ করি তখন দুভাবে করতে পারি। একটা হলো আমরা ডাটাগুলো একটা প্রক্রিয়া সম্পন্ন করার পর যে ডাটাগুলো পাই, এই ডাটাগুলো অ্যানালাইসিস করে আমরা সেখান থেকে সিদ্ধান্তে আসতে পারি। আর রিয়েল টাইম অ্যানালাইসিস হলো তাৎক্ষণিকভাবে কোনো একটা তথ্য পাওয়ার সাথে সাথে আমরা অ্যানালাইসিস করব, আমরা প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, প্রক্রিয়া চলাকালীন অ্যানালাইসিস করাটাকে বলা হয় রিয়েল টাইম অ্যানালাইসিস। এরপরে ইনহেরেন্টলি সেফ কেমিস্ট্রি, দ্যাট ইজ আমাদের কেমিস্ট্রিটা এমনভাবে নিরাপদভাবে আমাদের কেমিস্ট্রি বা রসায়নের নিরাপদ রসায়ন আমাদেরকে নিয়ে আসতে হবে, এটা হলো ইনহেরেন্টলি সেফ কেমিস্ট্রির বিষয়। তো এই হলো সবুজ রসায়নের সব মূল কথাগুলো এখানে মোটামুটি চলে আসছে। তো আমরা আর একটু ডিটেলস গিয়ে দেখব। শুরুতেই অ্যাটম ইকোনমি। এই অ্যাটম ইকোনমি টার্মটা আমরা বলছি যে একটা প্রক্রিয়ায় আমরা বিভিন্ন বিষয়, বিভিন্ন উৎপাদ গঠন, উৎপাদের টার্গেটে আমরা একটা প্রক্রিয়া সম্পন্ন করি। তো যে প্রোডাক্ট বা যে উৎপাদটা আমরা উৎপন্ন করতে চাচ্ছি কোনো একটা প্রক্রিয়ায়, সেই উৎপাদটাকে আমরা বলি ডিজায়ার্ড প্রোডাক্ট বা টার্গেট প্রোডাক্ট। এই ডিজায়ার্ড প্রোডাক্ট আমাদের উৎপন্ন করতে গিয়ে আমরা বিভিন্ন প্রসেস অবলম্বন করি। তো কোনো একটা প্রসেসে ডিজায়ার্ড প্রোডাক্টের মাস বা ভর এবং রিঅ্যাক্ট্যান্টের মাস বা ভর,
অর্থাৎ আমরা যে বিক্রিয়কগুলো ব্যবহার করব, বিক্রিয়কের ভর এবং আমাদের উৎপাদের যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদটার ভর, এই দুইটার অনুপাত, এটাকে 100 দ্বারা গুণ করলে আমরা পাবো শতকরা অ্যাটম ইকোনমি বা শতকরা পরমাণু অর্থনীতি। তাহলে সঙ্গে আমরা এভাবে বলতে পারি যে কোনো বিক্রিয়ায় বা কোনো প্রক্রিয়ায় যে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর এবং ব্যবহৃত সকল বিক্রিয়কের মোট ভরের অনুপাতকে 100 দিয়ে গুণ বা শতকরা প্রকাশ করলে আমরা যে মানটা পাবো সেটাই হলো অ্যাটম ইকোনমি। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মিথেন ক্লোরিন বিক্রিয়া করে মিথাইল ক্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড বাই প্রোডাক্ট উৎপন্ন হয়। তো আমাদের টার্গেট প্রোডাক্ট হলো মিথাইল ক্লোরাইড। এই মিথাইল ক্লোরাইডটাকে টার্গেট ধরে আমরা যদি এটাকে কী করি, আমরা যদি প্রক্রিয়াটা সম্পন্ন করি তাহলে এইটার আমাদের পার্সেন্টেজ অফ অ্যাটম ইকোনমি কী হবে, সংজ্ঞা অনুসারে আমরা এটাকে লিখতে পাবো। এটা আমাদের হলো টার্গেট প্রোডাক্ট, এটারই অ্যাটম ইকোনমি হবে মিথাইল ক্লোরাইডের। তাহলে মাস অফ টিচার্ড প্রোডাক্ট মিথাইল ক্লোরাইড, মাস অফ রিঅ্যাক্ট্যান্ট, এখানে রিঅ্যাক্ট্যান্ট দুটো আছে মিথেন এবং ক্লোরিন, মিথেন ক্লোরিন 100। আমরা যদি এদের মাসগুলো বসাই দিই, মাসগুলো পাবো এটাকে আমরা ক্যালকুলেট করলে পাবো হলো 58.04। দ্যাট ইজ এই বিক্রিয়ার মাধ্যমে বা এই প্রক্রিয়ায় আমাদের মিথাইল ক্লোরাইডের অ্যাটম ইকোনমি হলো 58.04। তো এভাবে আমরা বিভিন্ন বিক্রিয়ায় বা বিভিন্ন প্রক্রিয়া উৎপন্ন পদার্থের উৎপন্ন উৎপাদের আমরা অ্যাটম ইকোনমি বের করতে পারি। তোমরা প্র্যাকটিস করবা, বইয়ে বিভিন্ন উদাহরণ দেওয়া আছে বা যে কোনো বিক্রিয়া থেকে তোমরা করবা। এরপর আসো রিয়েল টাইম অ্যানালাইসিস। এই রিয়েল টাইম অ্যানালাইসিস এর আগে বলেছিলাম, যাই হোক, ইট ইজ দ্য অ্যানালাইসিস অফ ডাটা অ্যাজ সুন অ্যাজ দ্যাট ডাটা বিকামস অ্যাভেলেবল। অর্থাৎ কোনো একটা ডাটা পাওয়ার সাথে সাথে সেটাকে অ্যানালাইসিস করলে সেটাকে আমরা বলি রিয়েল টাইম অ্যানালাইসিস। অন্য কথায় আমরা বলতে পারি ইউজার্স ক্যান ড্র কনক্লুশনস, ব্যবহারকারী কনক্লুশনের সমাপ্তিটা আনতে পারেন, সিদ্ধান্তে আসতে পারেন ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। দ্য ডাটা এন্টার্স দ্য সিস্টেম, দেয়ার সিস্টেম, ডাটা সিস্টেমে ঢোকার সাথে সাথে এটা সম্পর্কে কী করতে পারেন, সিদ্ধান্তে আসতে পারেন। এই ধরনের অ্যানালাইসিসকেই বলা হয় রিয়েল টাইম অ্যানালাইসিস। সবুজ রসায়নের মূলনীতি। তো সবুজ রসায়নের মূলনীতি বলতে গেলে দুজন বিজ্ঞানীর নাম চলে আসে যারা 1991 সালে এই মূলনীতিগুলো উপস্থাপন করেন। তাদের নাম হলো পল ডি অ্যানাস্থাস এবং জন সি ওয়ার্নার। তারা সবুজ রসায়নের প্রবক্তা। তো এই দুজন বিজ্ঞানী সবুজ রসায়ন সম্পর্কে 12টি মূলনীতি প্রবর্তন করেন। সহজ ভাষায় এই মূলনীতিগুলো আমরা নিম্নরূপে বর্ণনা করতে পারি। 1. বর্জ্য ও দূষক সৃষ্টির পর বিশোধন না করে পূর্বেই নিয়ন্ত্রণ, অর্থাৎ বর্জ্য এবং দূষক সৃষ্টি করার পরে সেটাকে বিশোধন করতে পারি আমরা। আরেকটা কাজ করতে পারবে, পূর্বেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারি যাতে এগুলো কম উৎপন্ন হয়। তো এই পূর্বেই নিয়ন্ত্রণ করাটাই হলো সবুজ রসায়নের মূলনীতি। এটা বিশোধন না করে আগেই এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। 2. যেটা বলছে সংশ্লেষিক পদ্ধতি এমনভাবে ডিজাইন করা যাতে সহ উৎপাদ বা বাই প্রোডাক্ট সর্বনিম্ন পর্যায়ের হয়। অর্থাৎ আমাদের সংশ্লেষিক পদ্ধতিগুলো এমনভাবে ডিজাইন করতে হবে যেন সহ উৎপাদ বা বাই প্রোডাক্ট কম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। 3. কম বিষাক্ত পদার্থ ব্যবহার করে নিরাপদ সংশ্লেষিক পদ্ধতির ডিজাইন। আমাদের যে রিঅ্যাক্ট্যান্টগুলো হবে এগুলো যাতে কম বিষাক্ত হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। 4. তুলনামূলক নিরাপদ উৎপাদ সৃষ্টির লক্ষ্যে সংশ্লেষিক পদ্ধতি ডিজাইন। উৎপাদটা যেন আমাদের তুলনামূলক নিরাপদ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। 5. বেশি বিষাক্ত দ্রাবক, পৃথকীকরণ এজেন্ট, সহায়ক রাসায়নিক পদার্থের স্থলে তুলনামূলক কম বিষাক্ত দ্রাবক, সহায়ক এজেন্ট এবং রাসায়নিক পদার্থের ব্যবহার করা। অর্থাৎ এই পয়েন্টটা এবং 3 নম্বর পয়েন্টটা কাছাকাছি মনে হতে পারে, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হলো 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কম বিষাক্ত পদার্থ ব্যবহার করে, বলতে এখানে রিঅ্যাক্ট্যান্টকে বোঝানো হচ্ছে, বিক্রিয়কগুলো কম বিষাক্ত যেন হয়। আর এখানে হলো বেশি বিষাক্ত দ্রাবক, পৃথকীকরণ এজেন্ট এবং সহায়ক রাসায়নিক পদার্থের স্থলে তুলনামূলক কম বিষাক্ত বলে। অর্থাৎ দ্রাবক হিসাবে আমরা যেটা ব্যবহার করবো,
যে আমরা সাধারণত দ্রবণে বিক্রিয়া ঘটাই, এই দ্রবণে যে দ্রাবক ব্যবহার করবো সেটা কম বিষাক্ত হতে হবে। এখানে কিন্তু রিঅ্যাক্ট্যান্টকে বলা হয়নি, দ্রাবককে। পৃথকীকরণ এজেন্ট হলো আমরা একাধিক মিশ্রণ যখন তৈরি করি সেখান থেকে একটা উপাদান আলাদা করার জন্য পৃথকীকরণ এজেন্ট ব্যবহার করি। তোমরা যেটা প্রথম পত্রে দ্বিতীয় অধ্যায়ে পড়েছো, দ্রাবক নিষ্কাশন, তারপরে তোমার আংশিক পাতন, এগুলো পৃথকীকরণ এজেন্ট এগুলোতে ব্যবহার করা হয়। তারপর সহায়ক রাসায়নিক পদার্থ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এগুলো কম বিষাক্ত হলো বাঞ্ছনীয়। এরপরে 6 নম্বর পয়েন্টে আমরা যেটা দেখছি সেটা হলো অধিকতর কার্যকর কক্ষ তাপমাত্রা এবং সাধারণ চাপে বিক্রিয়ার সংগঠন করা যায় এমন পদ্ধতির আবিষ্কার। অর্থাৎ এটা কার্যকর বেশি হবে এবং কক্ষ তাপমাত্রা অর্থাৎ তাপ যেন কম দিতে হয় এবং চাপও যেন কম প্রয়োগ করতে হয়, এই ধরনের আমাদের পদ্ধতির আবিষ্কার করা সবুজ রসায়নের টার্গেট। পয়েন্ট নম্বর 7, বিক্রিয়ক সমূহ কম বিষাক্ত এবং নবায়নযোগ্য হতে হবে। এই পয়েন্টটা আমাদের 3 নম্বর পয়েন্টের প্রায় কাছাকাছি, তবে এখানে নবায়নযোগ্য শব্দটা চলে আসছে, এটা হতে হবে বিক্রিয়কগুলো। 8, সহ উৎপাদ এবং বর্জ্য উৎপাদন যত সম্ভব কম হতে হবে। তারপরে 9, উপযুক্ত ও নিরাপদ প্রভাবক ব্যবহার করে বিক্রিয়া সংগঠন করা যাতে আমরা বিক্রিয়া তাড়াতাড়ি ঘটাতে পারি। 10, উৎপাদিত পণ্যের ডিজাইন এমন হবে যাতে তা সহজে ডিগ্রেডেবল হয়। এই যে ডিগ্রেডেবল শব্দটা আমরা ওই ইংরেজি টার্মটা ব্যাখ্যা করার সময় ব্যাখ্যা করেছি, পরিবেশের সাথে যেন সহজে মিশে যায়। তারপরে 11, দূষণ এবং ক্ষতিকর প্রভাব রোধকল্পে নমুনার পদ্ধতির যথাযথ বিশ্লেষণ এবং মনিটরিং করতে হবে। এবং ফাইনালি 12, বিক্রিয়ার কাঁচামাল এবং উৎপাদ যেন শিল্প শ্রমিক এবং ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা করে এবং ক্ষতির কারণ না হয় সেদিকে দৃষ্টি রাখা। এই পয়েন্টগুলো এইগুলো হলো আমাদের সবুজ রসায়নের মূলনীতি। চিন্তা, একটু চিন্তা করো, এখানে একটা বিক্রিয়া, কার্বন 2 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে 1 মোল মিথেন। অপর বিক্রিয়া দেখা যাচ্ছে সোডিয়াম অ্যাসিটেট বা সোডিয়াম ইথানয়েড, সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে বিক্রিয়া করে মিথেন এবং সোডিয়াম কার্বনেট রূপান্তরিত হচ্ছে। উপরের কোন পদ্ধতিতে মিথেন উৎপাদন সবুজ রসায়ন সমর্থন করে? এটা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা একটু চিন্তা করো, চিন্তা করে তোমাদের যা মনে হয় খুব সংক্ষেপে নোট ডাউন করো। 2 মিনিট পরেই আমি এটা নিয়ে কথা বলবো। ওকে, তোমরা লিখেছো নিশ্চয়ই, এখন মেলায় দেখো। আমরা যদি দেখি সবুজ রসায়নের যে আলোচনা আমরা করলাম তার প্রেক্ষিতে আমাদের প্রথম বিক্রিয়াটা যদি দেখি, এখানে উৎপাদ মাত্র 1টি, দ্বিতীয় বিক্রিয়াটায় উৎপাদ 2টি। এর মধ্যে আমাদের টার্গেট উৎপাদ হলো মিথেন। তো মিথেনের সাথে দ্বিতীয় বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট উৎপন্ন হয়েছে, এটা একটা বাই প্রোডাক্ট। অর্থাৎ দ্বিতীয় বিক্রিয়ায় বাই প্রোডাক্ট আছে, প্রথম বিক্রিয়ায় বাই প্রোডাক্ট নেই। তো আমরা পড়েছি বাই প্রোডাক্ট যথাসম্ভব আমাদের পরিহার করতে হবে। সুতরাং এই বাই প্রোডাক্ট বিষয়টা আমরা যদি বিবেচনা করি তাহলে প্রথম বিক্রিয়াটা আমাদের প্রিফার করবে সবুজ রসায়ন। দ্বিতীয় কথা হলো এখানে আমাদের রিঅ্যাক্ট্যান্টগুলো কার্বন এবং হাইড্রোজেন, আর দ্বিতীয় বিক্রিয়ার রিঅ্যাক্ট্যান্ট বা বিক্রিয়ক হলো সোডিয়াম ইথানয়েড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, সাথে আছে ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড ক্ষারীয় পদার্থ, যেটা চুন তোমরা জানো। সোডিয়াম হাইড্রোক্সাইড সম্পূর্ণরূপে তীব্র ক্ষার। সোডিয়াম অ্যাসিটেট এটা একটা লবণ, তবে এই লবণটা দ্রবীভূত হলে ক্ষারীয় লবণ হয়ে যায়, ক্ষার উৎপন্ন করে। তো এটাও ক্ষতিকর, এটা সরাসরি ক্ষার ক্ষতিকর, এটা ক্ষতিকর। অর্থাৎ এখানে রিঅ্যাক্ট্যান্টগুলো বা বিক্রিয়কগুলো মোটামুটি পরিবেশের জন্য ক্ষতিকর। প্রথম বিক্রিয়াটার ক্ষেত্রে তেমনটা ক্ষতিকর নয়। তো এই দিক থেকেও আমরা বলতে পারি এখানে প্রথম বিক্রিয়াটা
প্রাধান্য পাবে। পরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অ্যাটম ইকোনমি। যদি আমরা দেখি, প্রথম বিক্রিয়াটার জন্য অ্যাটম ইকোনমি 100% হবে, কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটার ক্ষেত্রে অ্যাটম ইকোনমি 100% হবে না। এই 3টা পয়েন্ট আলোচনা করলেই আমাদের 3 বা 4 মার্কের জন্য যথেষ্ট হবে। তো এর বাইরেও আরও পয়েন্ট আলোচনা করা যাবে, যেগুলো তোমাদের জন্য রেখে দিলাম। তোমরা নিজেরা চিন্তা করবো আরও কী কী পয়েন্ট বা যুক্তি দাঁড় করানো চায় 1 নম্বর বিক্রিয়াটা। এটা সমাজ রসায়ন সমর্থন করে এর সপক্ষে। এর বাইরে তোমরা যদি প্রমাণ করতে পারো যে 2 নম্বর বিক্রিয়াটা সবুজ রসায়ন সমর্থন করে, উপযুক্ত যুক্তি দিয়ে করতে পারো, তবে মনে হয় পারো। তো যাই হোক, এখন এটা তোমাদের বাসার কাজ থাকলো। তো আজকে এই পর্যন্তই। প্রথম ক্লাস, উপস্থিতি কম, তোমরা সবাইকে বলো ক্লাস শুরু হয়ে গেছে, সবাই আসুক অনলাইনে। আমরা যত সম্ভব পরবর্তীতে ক্লাস নেব। তো ক্লাসে যে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবা, মতামত থাকলে মতামত দেবা, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করবা। যদি প্রশ্ন বুঝতে না পারো, কোনো আলোচনা বুঝতে না পারো, কোনো স্লাইড বুঝতে না পারো, সেই স্লাইডটা সম্পর্কে বলবা। কোনো জায়গায় সমস্যা থাকলে সেটা বলবো। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য, করোনা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসুক, এই কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।